আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে, বললেন ডিবি। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া না হয়, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। জুলাই অভ্যুত্থানে থানা লুট, এখনও উদ্ধার হয়নি 15% অস্ত্র। সর্বশেষ জানাবো, ফয়সাল দুবাই নয় ভারতেই আছেন, বলেছেন ডিবি প্রধান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে, বললেন ডিবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তরা সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানান তিনি। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি। ডিএমপি ডিবি প্রধান বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় হাদিকে। হত্যার কারণ হিসাবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেয় হাদিকে হত্যা করা হয়। এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া 17 জনের মধ্যে 12 জন গ্রেফতার এবং 5 জন পলাতক রয়েছেন। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতে পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে 2 যুবক শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া না হয়, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া না হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক ফোনালাপে তিনি এই কথা বলেন। সোমবার 5 জানুয়ারি মন্ত্রিসভার একটি বৈঠকে এরদোয়ান এই সতর্কবার্তা দেন। মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না। অন্য দেশের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বজুড়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। এরদোয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আমি এই বিষয়ে আমাদের দেশের সংবেদনশীলতার কথা স্পষ্টভাবে জানিয়েছি। আমি বিশেষভাবে জোর দিয়ে বলেছি যে ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া না হয়। সরাসরি কারোর নাম উল্লেখ না করে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেন এরদোয়ান। এরদোয়ান আরও বলেন, ভেনেজুয়েলা ইস্যুতে আমাদের প্রচেষ্টা তুরস্ক ভেনেজুয়েলার বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য যা সবচেয়ে ভালো ও সঠিক তা করাই নিবদ্ধ। প্রেসিডেন্ট মাদুরো ও ভেনেজুয়েলার জনগণ বারবার প্রমাণ করেছেন যে তারা আমাদের দেশের অকৃত্রিম বন্ধু। তিনি বলেন, তুরস্ক ভেনেজুয়েলার পাশে থাকবে এবং দেশটির স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিভিন্ন খবরে জানা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মাদুরোকে তুরস্কের নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। সোমবার 5 জানুয়ারি ভোরে ট্রাম্পের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সাবেক মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তুরস্ক যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে এরদোয়ানের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 2016 সাল থেকে এরদোয়ান ও মাদুরোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। সেই বছর তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর মাদুরো নিজে এরদোয়ানকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে সপ্তাহ জুড়ে তুরস্ক সরকারের অবস্থান ছিল কিছুটা নীরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে শুধু ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়। এমনকি সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানের জনসমক্ষে কথা বললেও ওই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন এরদোয়ান।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে দেশটিতে মার্কিন হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮০-তে দাঁড়িয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান এই সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পেছনে রয়েছে ইহুদিবাদী প্রভাব। জুলাই অভ্যুত্থানে থানা লুট, এখনও উদ্ধার হয়নি ১৫% অস্ত্র। জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া ১৫% অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি কথা বলেন। ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫% অস্ত্র ও ৩০% গুলি এখন উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে। অস্ত্র গুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, হারিয়ে যাওয়া গোলা বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠীর অপকর্ম করে যাতে পার পেয়ে যেতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা, স্বাধীনভাবে কাজ করার কথা আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে। ফয়সাল দুবাই নয়, ভারতেই আছেন বলেছেন ডিবি প্রধান। জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ৬ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিবি প্রধানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসামি ফয়সালের ভিডিওর বার্তাটি সঠিক কিনা। উত্তরে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি সে ভারতে আছে। হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, ৫ জন পলাতক। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেয়া হবে। ডিবি প্রধান বলেন, শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মীয় রাজনৈতিক ধারার সূচনা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়।